দরজার বাহির থেকে বারবার ধাক্কা দিয়ে আব্বু বলছে, দরজা খোল, দরজা খোল বলছি মা অনামিকা। ছোট বোন বলল, কি হলো তোর আপু, দরজা খোল না। 1.5 ঘন্টা ধরে আব্বু আম্মুর রুমে দরজা বন্ধ করে বসে আছি। বাহির থেকে সবাই ডাকাডাকি করছে, কিন্তু আমি পণ করেছি আজ বেরোবো না এখান থেকে। বাহির থেকে সবাই ডাকাডাকি করছে, ডাকতে ডাকতে বেহুশ হয়ে গেলেও না। আজ আমার বাসর রাত, সেজন্যই এই রুমে ঘাঁটি মেরে বসে আছি। আব্বু জোর করে একটা গেও ভূতের সাথে আমার বিয়ে দিয়েছে। লোকটা গ্রামে থাকে, একেবারেই অচপাড়া গায়। ওদিকে অন্য রুমে বাসুর ঘরে বসে আছেন অনামিকার স্বামী রোহান। রোহান সেখানকার কলেজের শিক্ষক, বেশ ভদ্র ও নম্র স্বভাবের। উনি নিজ মনে রুমে বউয়ের জন্য অপেক্ষা করছে। এদিকে এখনো ডেকে যাচ্ছে আমার বাবা আর বোন। আজ বিকালে কাবিন হওয়ার পর আমাদের বাসায় বাসর সাজানো হয়েছে। লোকটির চালচলন দেখে খেয়াল ছাড়া কিচ্ছু মনে হয় না। সেই লোক নাকি আমার বর। তখন থেকে আমি এই রুমে আছি আর উনি আমার রুমে। সাধারণত বাসর ঘরে বউয়েরা অপেক্ষা করে, আর আমাদের বেলায় বর অপেক্ষা করছে। হঠাৎই আমার আব্বুর কণ্ঠস্বর শুনতে পেলাম, অনামিকা বাইরে এসো, কথাটা শুনে যাও। ছোট বোন বলল, হ্যাঁ আপু, বাবা কি বলে একটু শুনে তো যা। আমি বের হব না আব্বু, আমি আজকে এই রুমে শুব, সেসব পরে দেখা যাবে, আগে দরজা খুলে বাইরে এসো। আব্বুকে আমি বরাবরই খুব ভয় পাই, এবার না বেরোলে যা খুশি করে ফেলবে। তাই দরজা খুলে মিনমিন করে আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার সামনে দাঁড়াতেই আব্বু ধমক দিয়ে বলল, এসব কি নাটক শুরু করেছো তুমি? ভুলে যেও না তুমি এখন বড় হয়েছো, যাও নিজের রুমে যাও। কিন্তু আব্বু, আপু তোর মনের অবস্থা আমি বুঝি, তবুও এখানে বাবার মান সম্মান জড়িত। তুইও আমাকে আর একটা কথাও শুনতে চাই না আমি, সোজা নিজের রুমে চলে যাও। আব্বুর ধমক খেয়ে রুমের দিকে হাঁটা শুরু করলাম। রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিয়েছি। সামনে তাকিয়ে দেখি রোহান নামের লোকটা খাটের পাশে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে ভোলা ভালা সহজ সরল মনে হচ্ছে। কাছে গিয়ে পা ধরে সালাম করতে চাইতেই উনি ছিটকে দুহাত পেছনে সরে বললেন, এসব কি করছেন? এগুলো ঠিক না, নিজের ইচ্ছায় করিনি, চাচি বলে দিয়েছে তাই করেছি, নয়তো কাল সকালে চাচি জিজ্ঞাসা করলে মিথ্যা বলতে হবে। আমি মিথ্যা বলি না। ও আচ্ছা, ভালো। হ্যাঁ আচ্ছা, আপনি কি ঘুমোবেন এখন? না, আমার নতুন জায়গায় ঘুম আসে না, আপনি নিশ্চিন্তে ঘুমন, আমারও ঘুম আসছে না, চলুন বসে বসে গল্প করি। আচ্ছা বলেই দুজনে খাটে বসে পড়ি। বসেই উনি বললেন, আমি আপনাকে তুমি করে বলি? হ্যাঁ বলুন, আমি আপনার জুনিয়র, স্টুডেন্টের বয়সী। হাসতে হাসতে বলল, তাই? আচ্ছা, তুমি মনে হয় বিয়েতে রাজি ছিলে না, তাহলে তোমার বাবা একমাত্র মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে দিলেন কেন? আর বলবেন না, আমাদের পাড়ায় কতগুলো বখাটে আছে, ওদের আড্ডাখানার সামনে দিয়েই আমাকে কলেজে যেতে হতো। ও বুঝতে পেরেছি, বখাটেরা তোমাকে বিরক্ত করত, তাই বাবা তাড়াতাড়ি বিয়ে দিয়েছে। মোটেও না, ওই বখাটেরা আমাকে বিরক্ত করার সাহস কোনোদিনই পাইনি, কারণ ওই বখাটে দলের লিডার আমার বয়ফ্রেন্ড। আপনাকে বললাম, আপনি আবার কাউকে বলবেন না যেন। না না, কাউকে বলবো না। বখাটে লিডারের সাথে 2 বছর ধরে রিলেশনে আছি, আর কিছুদিন আগে বাবা জানতে পেরেছেন, তাই তো আপনার গলায় ঝুলিয়ে দিয়েছে আমাকে। তাহলে তুমি কি এখন বখাটে লিডারকে ভুলে যাবে? আরে না, ভুলে যাব কেন? আমাকে তো আপনি কাল গ্রামে নিয়ে যাবেন, সেখানে 2 মাস থাকবো, তারপর বখাটের সাথে পালাবো। 2 মাস পরে কেন? কারণ ইন্টার পরীক্ষা দিয়েই তারপর পালাবো, সাথে আপনার গ্রামটা ঘুরে দেখাও হবে। ও খুব ইন্টারেস্টিং তোমার লাভ স্টোরি। বোকা বরের সাথে গল্প করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ছোট বোন আইমানের ডাকে ঘুম ভাঙলো। আপু, এই আপু ওঠ, সবাই তোর রুমে। আর তুই ঘুমিয়ে আছিস? উঠে দেখি উনি একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। পাশে দেখি আমার ব্যাগও গোছানো। আপু চল, ফ্রেশ হয়ে নাস্তা করে নিবি। আমি কিছু না বলে উঠে ওয়াশরুমের দিকে চলে গেলাম। বাবা ও বোন দরজায় দাঁড়িয়ে। বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন, বোনেরও মন খারাপ। আমি বাবার পায়ে ধরে সালাম করতেই উনি বাবার পায়ে ধরে সালাম করলেন। তারপর দুজনে বের হয়ে গেলাম আমাদের বাড়ি থেকে, শেষমেশ ওনাদের বাড়িতে। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে খাবার খেলাম দুজনে। রান্না উনি করেছেন। আচ্ছা, তুমি কখনো গ্রামে গিয়েছো? জি না, এই প্রথম আসলাম। তাহলে তুমি এত তাড়াতাড়ি সহজভাবে মানিয়ে নিলে কিভাবে? মানিয়ে নেওয়াটা কোনো ব্যাপার নয়, নিজের ইচ্ছা থাকলেই সব সম্ভব। আপনি কাল নতুন জায়গা বলে ঘুমোতে পারেননি, কিন্তু আমি পারবো। গুড নাইট। আমি ঝাড়ু হাতে নিয়ে রুম পরিষ্কার করতে চাইতেই রোহান এসে বলল, হায় হায়, তুমি কেন ঝাড়ু দিচ্ছ? তো কি করব? আমাকে বলতে আমি দিতাম। আপনি যে কত করতেন সেটা আমার বোঝা হয়ে গেছে। বাড়িঘরের অবস্থা তো গোয়াল ঘরের মতো। যাই হোক, নাস্তা বানিয়েছি, খেয়ে আমার সাথে হাত লাগাবেন। ওকে ওকে। বোকা বরের সাথে দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। আমি ড্রেসিং টেবিলের বক্স খুলতেই সেখানে কয়েকটি চিরকুট পেলাম, ছোট ছোট। সেগুলো নিয়ে খাটে বসে গেলাম। বসে চিরকুট খুলে পড়তে লাগলাম। চলেই যখন যাবে, কেন এসেছিলে আমার জীবনে? একাই তো বেশ চলছিল জীবন, এই ছন্দপতন ঘটানোর কি খুব দরকার ছিল? আমি গোয়াল ঘরে থাকতেই বেশি ভালোবাসি। তুমি সাজিয়ে গুছিয়ে রেখো না, তাহলে তুমি চলে গেলে অসহ্য যন্ত্রণা হবে। এত ভালো রান্না যেন বোঝাই যায় না। তোমার এখানে থাকার সময় কমে আসছে, চলে যেতেই হবে, থেকে যাওয়া যায় না। হাবিজাবি লিখে চিরকুট জমা করেছে। ডাল বসিয়ে এসেছিলাম চুলোয়, পুরা গন্ধ নাকে আসতেই সেদিকে ছুটলাম। রাতে খেতে বসে বোকা বরকে বললাম, আপনি চিঠি লিখতে পারেন? না, হঠাৎ এই কথা। আসলে অনেকদিন হলে এসেছি, তাই ভাবলাম একটা চিঠি লিখি। ফোনে কথা বলতে ইচ্ছা করে না। তুমি নিজেই লিখতে পারো তো? তা পারি। জানেন, আমার অনেক বান্ধবীদের আমি প্রেমপত্র লিখে দিয়েছি,
লিখেছি, তবে নিজের জন্য কখনো লিখিনি। বখাটে লিডার সদা গম্ভীর মানুষ, ওসব চিঠি ফিটির ধার ধারে না। সকালে বাবা কল দিল, রিসিভ করতেই বলল, জামাই বাবা বলল তোর নাকি সেখানে মন বসছে না, বাড়িতে আসতে চাচ্ছিস। না বাবা, তেমন কিছু না, এখানে এতটাও খারাপ লাগছে তেমনটাও না, তবে তোমাদেরকে খুব মিস করছি। তা মা, জামাইকে নিয়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে বাবা, দেখা যাক কি করা যায়, ব্যাস কম হলে আজকেই চলে যাব। ঠিক আছে মা, রাখছি, গাড়িতে উঠে নক দিস। ওকে বাবা, আসসালামু আলাইকুম বলে কল রেখে দিলাম। আমি বের হওয়ার জন্য দরজায় এসে দাঁড়ালাম। আমার বোকাবরের মন খুব খারাপ দেখছি। চলুন না আমার সাথে, বাবা আপনাকে নিয়ে যেতে বলেছেন। মুখে কোনো জবাব নেই, মানুষটা বড্ড চাপা স্বভাবে। বাড়ির চারিদিকটায় তাকাচ্ছি, খুব মিস করব নিজের হাতে গড়ে তোলা সংসারটা, পাশের বাড়ির কাকিদের আর এই বোকাবরটাকে। একেই বুঝি বলে সংসারের মায়া। সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। আমি আচমকা বোকাবরের হাত ধরে ফেললাম। উনি তাকাতেই বললাম, আমার পরীক্ষা শেষ হতে 1.5 মাস লাগবে, তার মধ্যে চট্টগ্রাম যাবেন না? কিন্তু শেষ পরীক্ষা দিয়ে যেন আপনাকে আমার সামনে দেখতে পাই। বউ বাপের বাড়ি যাচ্ছে, সময় মতো আনতে যাবেন, আর নিজের খেয়াল রাখবেন। আশা করি এই কদিনে বাড়িঘর খোয়ারে পরিণত করবেন না। আসি। এটি বলেই বের হয়ে গেলাম। রোহান মন খারাপ করে দরজায় হেলান দিয়ে চাপা কান্না করছে। এ বুঝি ভালোবাসা? মেয়েটিকে যে এতটা ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না। একটা অচেনা মেয়ে যে এতটা আপন হবে সে ভাবেনি। আর এখানেই সুন্দর একটি পরিবার দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এটাই বুঝি ভালোবাসা, এটাই বুঝি সংসার। মানুষকে আপন করতে আপনারও মাটির মতো হতে হবে, সম্পর্কের ছাড় দিতে হবে। সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।